সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকেল এ অর অ্যান আমরা কোনটা কোথায় ব্যবহার করব। সো আমরা আমাদের রাইটিং ব্যাচ এবং সব ব্যাচে আমরা আমাদের এই আমাদের পলিসি আমরা স্ট্রিক্টলি ফলো করি। রাদার আমরা 2-3 দিনের বেশি রাখি এবং এটা আমরা আমাদের কোর্সে সব সময় একই সিস্টেম ছিল। আহ, এমন না আমরা এটা হিডেন রাখি, আমরা সবসময় স্পষ্ট এটা বলেই দিই এবং আমাদের সব ভিডিওতেও লেখা আছে। সো আমরা এই বিষয়ে আমাদের আর কোনো আলাপই নাই, এটা আমরা সবসময় বলি এবং আমাদের দেয় আছে। আহামরি এমন কিছু না যে আমরা এটাকে ডিফারেন্টলি ট্রিট করছি, রাদার এটা আমাদের পলিসি এবং আমরা সবসময় এটাই রেখেছি। কারণ যদি মনে হয় যে আমাদের পলিসি ভালো না, সে আমাদের কোর্স এনরোল করে না। দেয়ার আর আদার কোর্সেস, আদার টিচার্স, এবং আমরাই মার্কেটে একমাত্র টিচার নই। সো দিস ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ। ওকে, আমরা আজকে শিখবো যে আমরা কোথায় আর্টিকেল ব্যবহার করব। গতদিন আমরা আলোচনা করেছি যে সাধারণত কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি এবং এ অথবা অ্যান ব্যবহার করি। তো আমাদের কাছে যখন প্রশ্ন আসে যে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি, তখন দ্বিতীয় প্রশ্নটা আসে যে এ ব্যবহার করব নাকি অ্যান ব্যবহার করব, রাইট? সো আমাদের প্রধান প্রশ্ন হচ্ছে যে এ অ্যান এখানে বসতে পারে। তার মানে আমাদের দুইটা জিনিস বসতে পারে, এও বসতে পারে অ্যানও বসতে পারে। কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। এখন আমাদের কোশ্চেন হচ্ছে কোথায় এ বসবে এবং কোথায় অ্যান বসবে। সো উইল বিগিন উইথ দ্যাট, যে আমরা কোথায় এ বসবে এবং কোথায় অ্যান বসবে সেটা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। সো লুক এট দিস, আমরা কয়েকটা থিসিস বলবো, মানে কয়েকটা অনুসিদ্ধান্ত আমাদের আছে। সেই অনুসিদ্ধান্ত নিয়ে আমরা আলাপ করব। যেমন এই ইংরেজিতে উচ্চারণের সময় আপনারা এত ডিটেল ফলো না করলেও চলবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে আপনারা যখন ফ্র্যাকশনালি কথা বলবেন, আমি যখন একটা ভিডিও বানাই, আমিও দেখি যে ইংরেজিতে অ্যাকসেন্টের ক্ষেত্রে আমার 2-4টা স্লিপ অফ টাং হয়েই যায় বিকজ অফ মাই মাদার ল্যাঙ্গুয়েজ। সো দেখা যায় কোনো শব্দের আগে দি নাকি দা হবে, এটা টোটালি আই ফরগেট দ্যাট। এটা আসলে কারোর পক্ষে জানাও সম্ভব না। আহ, যদি 10 বছর ধরে প্র্যাকটিস করেন তাহলে ইট ওয়ার্কস, বাট সামটাইমস তাও স্লিপ অফ টাং হয়ে যাবে, যেহেতু দিস ইজ নট মাই মাদার টাং। কিন্তু আপনি যখন শুনবেন তখন আপনার আবার আইডেন্টিফাই করতে ইজি হবে, আরে এটা তো দি না দা হবে, কিন্তু বলার সময় কিন্তু ভুল হবে। তো এটার একটা কমন ব্যাপার। এবং ইংরেজিতে সবচেয়ে কমন মিস্টেক্স এর মধ্যে স্পোকেন ইংরেজিতে যেটা আছে, প্রোনাউনের মিস্টেক হয়। আহ, শীত জায়গায় আমরা হি বলি যথেষ্ট, অনেকেই এটা, অনেক টিচারও বলে ফেলেন বিকজ অফ প্র্যাকটিস। অনেকদিন প্র্যাকটিস না থাকলে আপনারা দেখবেন যে প্রোনাউনে অনেকেই মিস্টেক করেন। আরেকটা জায়গায় মিস্টেক করেন, সেটা হচ্ছে আর্টিকেল, যেখানে এ বসবে সেখানে অ্যান বলে দেন, অ্যানের জায়গায় এ বলে দেন। এটাও মানে জিভ দিয়ে ঠাস করে বেরিয়ে যায়। ইট ইজ কমন মিস্টেক্স ইন স্পোকেন ইংলিশ, এটা খুবই বেশি হয়। সো সেখানে হচ্ছে যে সাধারণত যদি আমরা ভাওয়েলের আগে দি ব্যবহার করি তাহলে এটার উচ্চারণ হয় দি, এবং কনসোনান্টের আগে যদি আমরা ব্যবহার করি তাহলে উচ্চারণ হয় দ। অনেকে দা উচ্চারণ করে কিন্তু উচ্চারণটা দ এর মতো। দ, দ্য বুক, আর দি অরেঞ্জ। আমরা যদি কনসোনেন্টের আগে বসাই, দিকে কনসোনেন্টের আগে বসাই, তাহলে বাংলা উচ্চারণ সাধারণত এরকম হয়, দি অরেঞ্জ এবং দ্য বুক, এরকম উচ্চারণ। অরেঞ্জ যেহেতু এখানে ভাওয়েল সাউন্ড, সো তার আগে আমরা দি উচ্চারণ করি, এটি হচ্ছে নিয়ম। কিন্তু এটা না করলেও কোনো অসুবিধা নেই, এত নিয়ম ফলো করার দরকার নেই। এগুলো তাদের জন্য যারা ওই কমেন্ট সেকশন, যাদের জন্য তারা কমেন্ট টমেন্ট করতে এগুলো কাজে লাগে, যে আপনি একটু গ্রামারটা জানেন। সো ইউ নিড টু প্রুভ দ্যাট, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। সো সাধারণত আমরা যখন আর্টিকেল ব্যবহার করি মনে রাখতে হবে যে এই আর্টিকেল এ এন এর ব্যবহার মূলত নির্ভর করে কোথা থেকে উচ্চারণ শুরু হয় সেটার উপরে। ইংরেজিতে সাধারণভাবে লেটার রয়েছে 26টি, কিন্তু উচ্চারণ রয়েছে 44টি। উচ্চারণ রীতি, আমাদের বাংলাতেও এরকম শব্দ রয়েছে, যেমন আমরা আকে সবসময় আ উচ্চারণ করি এমন না। যেমন একাডেমি, সো আমরা উচ্চারণ করছি একে। আবার অ্যাপল, উচ্চারণ করছি। আমব্রেলা, একে আ উচ্চারণ করছি।
তাই না? ইউকে। সো নানাভাবে একই অ্যালফাবেট নানাভাবে উচ্চারিত হতে পারে, এবং এই উচ্চারণ রীতির কে ইংরেজিতে বলে সাউন্ড। আমরা কিভাবে কোনো কিছু উচ্চারণ করি, এই উচ্চারণ রীতিকে বলে সাউন্ড। ইংরেজিতে 44টা সাউন্ড রয়েছে। ঠিক আছে? 44 ভাবে আমরা 26টি অ্যালফাবেট উচ্চারণ করি, যার কারণে আমরা জি ও গো বলি, আর জি ডাবল ও ডি গুড বলি। সো অর্থাৎ এখানে ভ্যারিয়েশনটা মূলত সাউন্ডের ভ্যারিয়েশন। এবং আনফর্চুনেটলি আপনাকে প্রত্যেকটা সাউন্ড আসলে মুখস্থ করে শিখতে হয়। এবং কোন সাউন্ড কোথায় প্রয়োগ করা হচ্ছে সেটাও এক ধরনের মুখস্থের বিষয়। যদিও কিছু টেকনিক আছে রাইজ অ্যান্ড ফলের, অর্থাৎ আমরা ইন্টোনেশন বলি, কোথায় জোর প্রদান করতে হবে কোথায় করতে হবে। এটাকে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি বলে। অর্থাৎ আমরা যারা উচ্চারণ রীতি নিয়ে নানা ধরনের ফ্যাসিনেশন আছে তারা ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি বলে ইউটিউবে সার্চ করতে পারেন, ইউল গেট দ্য হোল থিং যে হাউ ইট ইজ প্রোনাউন্সড। তো এই উচ্চারণের নানা ধরনের রীতি রয়েছে, এবং এই সাউন্ডটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে উচ্চারণ রীতির উপরে। এটা কিন্তু কোনোভাবেই অ্যালফাবেট দেখে চেনার উপায় নেই। অ্যালফাবেট মানে এবিসিডি দেখেই আপনি সাউন্ড আসলে অ্যাকচুয়ালি কনভিন্স করতে পারবেন না। র্যাদার এটা কিভাবে প্রোনাউন্স করা হচ্ছে ওটার উপরে সাউন্ড ডিপেন্ড করে। ঠিক আছে? যেমন ইংরেজিতে ভাওয়েল রয়েছে, ডিপথংস রয়েছে, ট্রিপথংস রয়েছে। সো আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মূলত এ অ্যান বসে কোথা থেকে, যেখান থেকে সাউন্ড শুরু হয়। অর্থাৎ সাউন্ড মানে কি, উচ্চারণ যেখান থেকে শুরু হবে, এই উচ্চারণ শুরুর স্থান অনুযায়ী মূলত নির্ভর করবে এ অথবা অ্যান উচ্চারিত হবে কিনা। যেমন আমরা যদি ইংরেজিতে একটা কথা বলি, ধরেন আমরা ইংরেজিতে অনেক শব্দ ব্যবহার করি লাইক নাইট। কি ব্যবহার করি আমরা? নাইট। এখানে দেখেন উচ্চারণটা শুরু হচ্ছে এন থেকে, নট কে থেকে। উচ্চারণ শুরু হচ্ছে এন থেকে। অর্থাৎ আমরা যদি এ অ্যান ব্যবহার করি, তাহলে এ বসবে নাকি অ্যান বসবে এটা ডিপেন্ড করবে এই এন এর উপরে, কখনোই কে এর উপর ডিপেন্ড করবে না। কারণ এ অ্যান মূলত সাউন্ড নির্ভর। ঠিক আছে? এ অ্যান মূলত কি নির্ভর? সাউন্ড নির্ভর। অর্থাৎ সাউন্ড যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সাউন্ড মানে কি ভাই? শব্দ আর কি, উচ্চারণ, আমরা কানে যেটা পৌঁছায়। তো উচ্চারণ যেখান থেকে শুরু হবে ওইটার উপর ডিপেন্ড করে আমরা এ অ্যান ব্যবহার করব। ঠিক আছে? আমাদের দ্বিতীয় যে ব্যাপারটা আছে, ইংরেজিতে সাধারণত ভাওয়েলের আগে আমরা অ্যান ব্যবহার করি। ভাওয়েলের সাথে আমরা অ্যান ব্যবহার করি, আর এ ব্যবহার করি আমরা কনসোন্যান্ট সাউন্ডের আগে। কনসোন্যান্ট বা কনসোন্যান্ট সাউন্ডের আগে আমরা এ ব্যবহার করি। আহমেদ আনোয়ার, এটা আপনি বুঝিয়ে বলেন। এটা ইংরেজদের নীতি আর কি। ঠিক আছে? যে তারা এখানে কে ব্যবহার করবে। সো এটা হচ্ছে সাইলেন্ট প্রোনাউন্সিয়েশন। ওদের ভাষাটা এরকমই, থাকলেই যে উচ্চারণ করতে হবে এরকম না। সাইকোলজি উচ্চারণ করেন দেখেন, সাইকোলজি এর পিএইচ, তারপর নিউমোনিয়া, এসব জায়গায় তারা পি এর অ্যাকসেন্ট করে না। এখন না করলে আমরা কি করব? দিস ইজ দেয়ার ওয়ে। তো তারা এটা ব্যবহার করে, দ্যাটস দেয়ার উইশ। সো আমরা এ ব্যবহার করি কি, কনসোনেন্ট সাউন্ডের আগে। সো কনসোনেন্ট সাউন্ড যদি কোথাও থাকে সেখানে আমরা সাধারণত এ ব্যবহার করি। ইংরেজিতে ভাওয়েল আছে কয়টি? ইংরেজিতে কয়টা ভাওয়েল আছে? হ্যাঁ, মানে দৃশ্যত ইংরেজিতে অ্যালফাবেট আছে। অ্যালফাবেটের কথা বলছি, ইংরেজিতে ভাওয়েল লেটার আছে।
ভাওয়েল সাউন্ড কিন্তু অনেকগুলা। ঠিক আছে, ভাওয়েল সাউন্ড অনেকগুলা, 24টার মতো আছে। তো নানা ভাষায় নানাভাবে আলোচিত হয়। সাধারণত 12টাও আছে, উনি যেটা বলেছেন সেটাও ঠিক। ডিপথংস এবং যদি আমরা নর্মাল ভাওয়েলের কথা চিন্তা করি। ওকে, এ ই আই ও ইউ, রাইট? ইংরেজিতে ভাওয়েল আছে 5টা, এ ই আই ও ইউ। এবং আপনাকে মনে রাখতে হবে যে ইংরেজিতে ভাওয়েল আছে 5টা, এবং এর মধ্যে সবগুলো ভাওয়েলের আগে এ অথবা অ্যান, মানে সবগুলো ভাওয়েলের আগে অ্যান বসে না। ভাওয়েল কিছু কিছু আছে যারা হচ্ছে পাটি বাদল দিয়া, মানে যারা দ্বৈত আচরণ করে, অর্থাৎ যে পার্টি ক্ষমতা আসে সে তার দালালি করে, সহজ কথা। তো ইংরেজিতে দুই ধরনের ভাওয়েল আছে, একটাকে আমরা বলি পিওর ভাওয়েল আর একটা হচ্ছে ইমপিওর ভাওয়েল। অর্থাৎ একটা হচ্ছে পিওর মানে বিশুদ্ধ, আর একটা হচ্ছে বিশুদ্ধ নয়। তাহলে ইংরেজিতে ভাওয়েল আছে দুই ধরনের, একটা হচ্ছে পিওর ভাওয়েল এবং একটা হচ্ছে ইমপিওর ভাওয়েল। আমরা জানি যে স্বরধ্বনি কোনগুলা। সাধারণত বাংলাতে স্বরধ্বনি সেইগুলাই যেগুলোর ভেতরে অন্য কোনো ধ্বনি, যেগুলোর ভেতরে অন্য কোনো ধ্বনি আসে না। অর্থাৎ আমরা যদি আ উচ্চারণ করি তাহলে আ টানতেই থাকবে নাকি? আপনি যদি এ উচ্চারণ করেন, এ, বি উচ্চারণ করেন, বি, শেষে দেখেন ই আসতেছে। অর্থাৎ যদি একটা ধ্বনি আসে কোনো ধ্বনি উচ্চারণের সময়, শুধু ওই ধ্বনিটাই আসে, কোনো ধ্বনি উচ্চারণের সময় যদি শুধু ওই ধ্বনিটাই আসে, তাহলে মনে রাখতে হবে যে ওইটি হচ্ছে পিওর ভাওয়েল। কোনো ধ্বনি উচ্চারণের সময় শুধু যদি একটাই ধ্বনি আসে, তাহলে ওইটা হচ্ছে পিওর ভাওয়েল এবং ওইটা হচ্ছে স্বরধ্বনি। ওটা কি? স্বরধ্বনি। অর্থাৎ আপনাকে যদি ভাওয়েল হতে হয়, তাহলে আপনাকে যদি ভাওয়েল হতে হয়, বাংলাতে এরকম ভাওয়েল কয়টা আছে? 7টা। ঠিক আছে, বাংলাতে মৌলিক স্বরধ্বনি কয়টি? এটা কেউ বিসিএস টেস্ট দেয় না মনে হয়, আধুনিক নতুন বই সবগুলোতে লেখা আছে। রাইট। ইংরেজিতে মৌলিক স্বরধ্বনি 7টি, প্রায় সব ভাষাতে মৌলিক স্বরধ্বনি 7টি থাকে। সো দেখেন, তাহলে শুধুমাত্র যদি ওইটাই আসে, মানে যে বর্ণটা আছে, যে সাউন্ডটা আছে, আমরা টানলে যদি ওই সাউন্ডটাই আসে তাহলে এটাই ভাওয়েল। আর যদি অন্য কোনো সাউন্ড এর ভিতরে ঢুকে যায়, অর্থাৎ একের অধিক সাউন্ড আসে, তাহলে সাধারণত সেটা কনসোন্যান্ট। ঠিক আছে, সাধারণত সেটা কনসোন্যান্ট। এবার আমরা দেখি, ইংরেজিতে 2টা ভাওয়েল আছে যারা সবসময় ভাওয়েল, অর্থাৎ তারা কখনোই কনসোন্যান্টের মতো আচরণ করে না। ইংরেজিতে মোট ভাওয়েল কয়টা? 5টা। ইংরেজিতে মোট ভাওয়েল কয়টা? 5টা। পিওর, 5টা পিওর কি কি? এ এবং আই। এরা থাকলে সবসময় অ্যান বসবে, এদেরকে আলাদা করে পরীক্ষা করার দরকার নেই। ঠিক আছে, এরা থাকলে কি হবে? অলওয়েজ অ্যান। আমি বলছি এদেরকে কিন্তু আলাদা করে পরীক্ষা করার দরকার নেই, কারণ এর হিসেবটা অনেক জটিল। হ্যাঁ, আপনাকে যদি আমি এখন ভাওয়েল নিয়ে আলাপ করতে চাই, একজন বলে 7টা, এটা কি কি, পুরো ফোনেটিক্সে পড়ায় আসতে হবে। সো দ্যাটস এ ডিফারেন্ট কেস, ফোনেটিক্স পড়াইতে 1 বছর সময় লাগবে এরকম ডিটেলে পড়াইতে গেলে। সো আমি যেভাবে বলছি এভাবেই আপনি অ্যাসেস করবেন। ঠিক আছে, দ্য ওয়ে ইজ নট সায়েন্টিফিক এট অল, মানে এখন যেটা আমি শিখাচ্ছি এটা কোনোভাবেই সায়েন্টিফিক না, ইয়েট এটা কাস্টমাইজড। তাহলে এ এবং আই থাকলে অলওয়েজ অ্যান বসবে, কিন্তু ই ও ইউ, এই দুইটা থাকলে কখনো এ বসতে পারে, কখনো অ্যানও বসতে পারে। কি বলেছি? ই ও ইউ থাকলে কখনো এও বসতে পারে, কখনো অ্যান বসতে পারে। কিভাবে বুঝবো তাহলে কোনটা বসবে? দেখেন, এই তিনটা হচ্ছে ভ্যারিয়েবল, তিনটা হচ্ছে ভ্যারিয়েবল ভাওয়েল, অর্থাৎ এরা
কখনো ভাওয়েল, কখনো কনসোনান্টের মতো আচরণ করবে। এই তিনটাকে বিশ্বাস করা যাবে না, মানে দেখেই এগুলো ব্যবহার করা যাবে না, এখানে থাকলেই যে আপনাকে। ঠিক আছে, এগুলো কি ভ্যারিয়েবল এবং এদের দেখলেই একমাত্র ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি করে ব্যবহার করব? ব্যাপারটা হচ্ছে, যদি এগুলির উচ্চারণের বাংলায় একটি স্বরধ্বনি আসে তাহলে অ্যান, এবং যদি একের অধিক হয় তাহলে এ বসে। কিছু পণ্ডিত আছে যেগুলো, যারা এই এ এবং আয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা ট্রাই করবে, কিন্তু আবারও বলেছি যে এ এবং আয়ের ক্ষেত্রে কোনোভাবেই ভ্যারিয়েবল হওয়া সম্ভব নয়। তারা সবসময় কি থাকবে? তারা সবসময় কি বসবে? তাদের আগে সবসময় অ্যান বসবে। কিন্তু ই ও ইউ, এই তিনটার ক্ষেত্রে সবসময় ভ্যারিয়েবল আচরণ করবে। এবং সেই আচরণটা কিরকম হবে? যদি এগুলির উচ্চারণে বাংলায় একটি স্বরধ্বনি আসে, এগুলোর উচ্চারণে বাংলায় একটি স্বরধ্বনি আসে তাহলে অ্যান বসবে, এবং যদি একের অধিক হয় তাহলে এ বসবে। যেমন যেমন আমরা একটু খেয়াল করি, নিচে আমিও লিখেই রেখেছি। ধরেন আই বট অ্যান, আমরা অপশনে একটু দেখি, আই বট ড্যাশ আমব্রেলা টুডে। তো দেখেন, এখানে আমাদের শব্দটা কি আছে? আমব্রেলা, রাইট? আমরা এটাকে বাংলায় লিখব। বাংলায় লিখলে এটা কি দাঁড়ায়? আমব্রেলা। অনেকেই ম্যাজিকটা বুঝতে পারবে না, একটু পরেই বুঝতে পারবে। আমব্রেলা। দেখেন তো, ইউ এর জন্য বাংলায় কয়টা স্বরধ্বনি এসেছে? কয়টা? একটি। তাহলে বলা হয়েছে যদি এগুলির উচ্চারণে বাংলায় একটি স্বরধ্বনি আসে তাহলে কি বসবে? অ্যান বসবে। তাহলে অ্যান আমব্রেলা, অর্থাৎ এটা এখন ভাওয়াল হিসেবে ফাংশন করছে। এটা বাংলাতে আমি কেন করেছি? কারণ হচ্ছে ইংরেজির সাউন্ড সিস্টেম অনেক জটিল আর কি। সো আপনাকে টোটালটাই পড়ে আসতে হবে আপনি যদি এটা সাইন্টিফিক্যালি বুঝতে চান। এই জন্য আমরা যেহেতু বাংলা স্বরধ্বনি জানি, সো বাংলা স্বরধ্বনি দিয়ে আপাতত ইংরেজির কাজটা আমরা মেটাইতে পারি, যেহেতু দুইটা স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি একই। ঠিক আছে, এবার একটু আমরা খেয়াল করি। আ নিডল ইজ ড্যাশ ইউজফুল থিং। দেখেন তো, তাহলে আমাদের মূলত আর্টিকেলটা কিন্তু বসছে এই থিং এর জন্য, হ্যাঁ, কিন্তু বসছে কার আগে? ইউজফুলের আগে। তো ইউজফুল অনুযায়ী আর্টিকেলটা নির্ধারিত হবে, অর্থাৎ উচ্চারণটা যেখান থেকে শুরু হচ্ছে, ইউ থেকে, রাইট? আমরা জানি যে যেখান থেকে উচ্চারণ শুরু হচ্ছে ওই ধ্বনিটা দিয়েই আমাদেরকে যাচাই করতে হবে ওই ধ্বনিটা ভাওয়েল নাকি কনসোন্যান্ট। সো আমরা একটু বাংলা লিখি, ইউজফুল। একটু খেয়াল করবেন, ইউজফুল। দেখেন তো, এখানে ইউ এর জন্য বাংলায় স্বরধ্বনি কয়টা এসেছে? কয়টা? দুইটা। তাহলে এটাকে আমরা ভাওয়েল বলতে পারবো? বলতে পারবো ভাওয়েল? এটা কি এখন? এটা কনসোন্যান্টের মতো আচরণ করেছে। সো কনসোন্যান্টের মতো আচরণ করলে তার আগে কি বসে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই দেখেন কত কঠিন বিষয় আমরা কত ইজিলি সমাধান করে ফেলছি। কোনো রুল মুখস্থ করা লাগবে না, খাঁটি বাংলা ইউজ করলে হয়ে যাবে। সো লুক এট দিস, আমরা আবারও একটা আমাদের পরীক্ষাতে আসে, আমি আনসার এখানে দিলাম না, জাস্ট নাসিম ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা পরীক্ষায় পড়েছে।
সো দেখেন নাসিম ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে আমরা ইউনিভার্সিটি শব্দটাকে এবার আমরা লিখে দেখি বাংলাতে। দেখেন তো ইউ এর জন্য বাংলায় কয়টা স্বরধ্বনি এসেছে? দুইটা। তাহলে দুইটা আসলে কি এটা ভাওয়েল হবে নাকি কনসোনেন্ট হবে? দেখেন এটা হচ্ছে ম্যাজিক, ম্যাজিক মোমেন্ট। বোঝা গেল? পরীক্ষাতে আসলে জীবনেও কনফিউজড হবেন না। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে কিসের মতো উচ্চারিত হয়, তাহলে এটা জেনারেল রুল হিসেবে মানে কি? এটা রুলটা বানায় দিল কে ভাই? এটা আমি বানিয়েছি, সেটা অবশ্যই কাজ করবে। এইটুকু গ্যারান্টি তো দিতেই পারি নাকি? এটা কোনো শর্টকাট নয়, এটা সাইন্টিফিকই। বাট অবভিয়াসলি আমি এখানে একটা বাংলা নিয়ম ব্যবহার করেছি। আমি অলরেডি বলেছি যে আমি এখানে বাংলা স্বরধ্বনি ব্যবহার করেছি, যেহেতু দুইটা ইংরেজিতে সেম। কিন্তু ইংরেজি স্বরধ্বনি শিখতে গেলে আমাদের অনেক পেঁচাইতে হবে। সো অত পেঁচানোর সময় নাই। এই জন্য বাংলা দিয়ে কাজ চালাই দিলাম। সো দেখেন, আবার একটু খেয়াল করেন। হ্যাঁ, ঢাকা আর্ট, রাইট? ঢাকা আর্ট থেকে বলছি। সো ড্যাশ অরেঞ্জ আ ডে কিপস ইউর ডক্টর অ্যাওয়ে। সো আমাদের এবারটা কি আছে আমরা বলেছি তিনটার ক্ষেত্রে আমরা যাচাই করব কোন তিনটা। ই, কাকদের পড়ানো অবশ্যই ভালো। কাক কিন্তু পৃথিবীতে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের একটা। সো অবশ্যই আমার কর্মীরা অবশ্যই বুদ্ধিমান হবে। অগা মগা চগা এগুলো তো হবে না। সো অরেঞ্জ আ ডে কিপস ইউর ডক্টর অ্যাওয়ে। সো আমাদের শব্দ হচ্ছে অরেঞ্জ, রাইট? এখন আমাদের তিনটা, আমি বলেছি তিনটা ভাওয়েলের ক্ষেত্রে আমরা কি করব? কোন তিনটা? ই, ও, ইউ। সো দেখেন অরেঞ্জ, অরেঞ্জ আমরা বাংলায় লিখলে কি আসে? অরেঞ্জ বাংলা লিখলে কি আসে? অ দিয়ে শুরু হয়, রাইট? এটা কিন্তু বাংলায় লিখে দেখবেন, হ্যাঁ। তাহলে অ দিয়ে শুরু হয়, অ কয়টা স্বরধ্বনি? একটা, এন। এবার দেখেন ওয়ান, ওয়ান আইড ম্যান, এখানে আমরা কি লিখবো? আরে ভাই আমরা বাংলায় ওয়ানকে কিভাবে লিখি? আগে ভালো করে খেয়াল করতে হবে, একটু বুদ্ধিজীবী হইতে হবে ভাই। বাংলায় ওয়ানকে আমরা কিভাবে লিখি? ওয়ান, রাইট? দেখেন তো ও এর জন্য আমরা কয়টা ধ্বনি পেয়েছি এখানে? ও এর জন্য আমরা কয়টা পেয়েছি? দেখেন এখানে আপনার কিন্তু বুদ্ধি খাটাইতে হবে একটু। শর্টকাট মারার কোনো সুযোগ নাই, এটা আমি থিওরি শিখাচ্ছি। ওয়ান, রাইট? কয়টা? দুইটা। তাহলে ওয়ানের আগে কি বসবে? এ বসবে নাকি অ্যান? দুইটা কিন্তু অরেঞ্জ আর ওয়ান দেখতে একই রকম। কি বসবে? এ। হা হা হা, এটাই সায়েন্স। ধরেন পরীক্ষায় পড়ছে অনলাইন অ্যাক্টিভিস্ট, এটাই সায়েন্স। এইবার দেখেন, এবার কট খাবেন। ধরেন এখানে আমাকে বসাইতে হবে, বলেন তো কি বসবে, এ নাকি অ্যান বসবে? যাচাই না করলে কিন্তু কট খাবেন। রাইট, কারণ অনলাইন আমরা কিভাবে লিখি? অনলাইন, রাইট? দেখেন এখানে ওর জন্য আমরা কি লিখেছি? যেহেতু এই ওতে আমরা টান মারি নাই, অনলাইন একটা, সুতরাং অ্যান অনলাইন অ্যাক্টিভিস্ট। বুঝে গেল? কিন্তু সেই একই ওয়ান উপরে আমরা লিখেছি
এই ওয়ান আলাদা যদিও, এখানে আমরা টান দিয়ে লিখি ওয়ান। সো যেহেতু আমরা ওয়ানকে এভাবে লিখি, তার মানে এই ওয়ের জন্য আমরা কি করেছি, এ ব্যবহার করেছি। অর্থাৎ আমরা একের অধিক ধ্বনি পেয়েছি, রাইট? আমরা কি বলেছি এখানে, যে যদি এগুলির উচ্চারণে বাংলায় একটি স্বরধ্বনি আসে তাহলে অ্যান, যদি একের অধিক হয় তাহলে এ। তাহলে আমরা ওয়ানের ক্ষেত্রে কয়টা পেয়েছি? ওয়ান আমরা যদি বাংলায় লিখি আমরা কয়টা ধ্বনি পাচ্ছি? দুইটা। ওয়া, তাই না? ও আ। আপনি ইয়া না লিখে আ লিখলেও বোঝা যাবে, একই জিনিস। ওয়ানটা কেন বুঝবেন না ভাই? ওয়ান আপনি বাংলায় লেখেন না, আপনি কি ইংলিশে লিখতে বলছি নাকি? বাংলায় লেখেন, কয়টা আসে, কয়টা ধ্বনি আসে? আ তো অন্তস্থ ওই আ। আমরা অন্তস্থ আ মানে কি? ইয়োব্রাজ, আমরা তো উচ্চারণ করি ভুল, শব্দগুলো যুব না। ওয়া এর উচ্চারণ আসলে ওয়ার মতো আর কি। তো ইয়া আর আ তো একই জিনিস। আমি বলেছি ধ্বনি আসতে হবে দুইটা, এখানে তো কোথাও বলা নাই যে বর্ণ আসতে হবে। আপনারা তো আবারও ভুল করছেন। যদি এগুলো উচ্চারণে বাংলা একটি স্বরধ্বনি আসে, ধ্বনি মানে কি, একের অধিক উচ্চারণ যদি আসে, একের অধিক ধ্বনি যদি পাশাপাশি আসে, এবং ধ্বনির সাথে বর্ণ মিলানো যাবে না, হ্যাঁ। সো ওয়ান, আসলে মূল শব্দটা ইয়া দিয়ে আমরা লিখি। তো অন্তস্থ ইয় আর আ একই জিনিস, হ্যাঁ। এটা হচ্ছে গ্লোটাল আর কি। গ্লোটাল মানে একটু উপর দিয়ে উচ্চারিত হয়, ওয়ান। সো ওয়ান আসলে ইয়া যা, আ তাই। অ্যান অরেঞ্জ এ ডে কিপস ইউর ডক্টর অ্যাওয়ে, মানে প্রতিদিন একটা করে কমলা খেলে, প্রতিদিন একটা করে কমলা খেলে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আর কি। এখানে ছিল অ্যান অ্যাপল, তো আমরা অরেঞ্জ বানিয়ে দিয়েছি। অ্যাপলের শুরুতে এ হবে নাকি অ্যান হবে বলেন? তো বাংলায় লিখি আমরা একটু। এ, এ কয়টা ধ্বনি? এ কিন্তু একটা স্বরধ্বনি, রাইট? বাংলাতে কিন্তু এ স্বরধ্বনি। সাতটা স্বরধ্বনি একটা। এ স্বরধ্বনি তো একটাই নাকি? তো একটা স্বরধ্বনি এসেছে, সুতরাং অ্যাপলের আগে কি বসবে? অবভিয়াসলি অ্যান। কিন্তু এটা কি আমাদের যাচাই করা লাগবে? বলেন তো, আমি যে পরীক্ষাটা করলাম, এটা কি করা লাগবে এখানে? করা লাগবে না। কেন, কি বলেছি? এ এবং আই থাকলেই অ্যান বসবে। এ এবং আই এগুলো হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, তাদের আলাদা করে পরীক্ষা করার দরকার নেই, কারণ তারা পিওর ভাওয়েল। ঠিক আছে? তাদের আলাদা করে পরীক্ষা করার দরকার নেই, পরীক্ষা করলে নানা জায়গায় কনফিউজড হয়ে যাবেন। সো রাদার তাদের পরীক্ষার ঊর্ধ্বে রাখতে হবে, কারণ তারা সব সময় অ্যানই নিবে। তো যাই হোক না কেন অ্যানই বসবে। তাহলে আমি কি বুঝাতে পেরেছি মূল ব্যাপারটা? অর্থাৎ যেখান থেকে উচ্চারণ শুরু হবে সেখানেই আর্টিকেলটা বসবে, এবং যেখান থেকে উচ্চারণ শুরু হচ্ছে, সেই উচ্চারণের শুরু যেখান থেকে হচ্ছে সেইটা ভাওয়েল নাকি কনসোন্যান্ট, সেইটার উপর ডিপেন্ড করে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। ঠিক আছে? তো ইংরেজিতে পাঁচটা ভাওয়েল আছে, পাঁচটার মধ্যে এ এবং আই হচ্ছে সবসময় অ্যান গ্রহণ করে, বাকি তিনটা হচ্ছে রিস্ক জোনে। বাকি তিনটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে কি, পরিবর্তনযোগ্য, সে একসময় এদিকে একসময় ওদিকে। তো আমরা কি করে বুঝবো? এগুলো উচ্চারণের সময় যদি বাংলাতে একটি করে স্বরধ্বনি আসে তাহলে বুঝতে হবে অ্যান বসবে, এবং বাংলাতে যদি একের অধিক স্বরধ্বনি আসে, মানে একের অধিক ধ্বনি আসে, একটার অধিক বাংলা ধ্বনি ব্যবহৃত হয়, তাহলে বুঝতে হবে এটা কি, কনসোনেন্টের মতো আচরণ করছে, সুতরাং এর আগে এ বসবে। বলেন তো ইউনিক, ইউনিক ফিচার কি হবে? দেখেন, ইউ, ইউ এর জন্য আমরা বাংলায় কয়টা পাচ্ছি? একজন বলে অ্যান, এই যে বুদ্ধিজীবী এখনো আছে পৃথিবীতে বেঁচে, মানে সারা রাত রামায়ণ পড়ে এখন বলে সীতাকার মা। ইউনিক ফিচার, আমি বারবার বলছি ভাই, এই যে ই ও ইউ আসলেই আপনাকে যাচাই করতে হবে, যাচাই বাছাই ছাড়া ভোট দেয়া যাবে না। ইউনিক ফিচার,
এখন নাকি বলে অ্যান। এদের নিয়ে মহা মুশকিল। ইউনিক বাংলায় লিখি, ইউ এর জন্য কয়টা ধ্বনি আসলো? বাংলাতে কয়টা আসছে দেখেন তো, ইউ এর পরিবর্তে বাংলায় আমরা কয়টা লিখছি? দুইটা। তো দুইটা হলে সেটা কি আর ভাওয়াল থাকে নাকি? বোঝা গেছে তাহলে? কোনো ভাওয়ালের জন্য যদি বাংলাতে স্বরধ্বনি দুইটা আসে, তার মানে বুঝতে হবে ভাওয়ালটা আর ভাওয়াল নেই, সে তার আকার রূপ পরিবর্তন করে ফেলেছে, সুতরাং ওর জন্য আমাদের এ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছি? এটা কিন্তু পরীক্ষাতে এটা থেকে যথেষ্ট প্রশ্ন আসে, মানে প্রশ্ন আসে না এমন পরীক্ষা খুব কম। যখনই আর্টিকেল আসে তখন এই জায়গা থেকে আসে, এবং এটা পেঁচায় আর কি। এখন কোনো শব্দের উচ্চারণ যেখান থেকে শুরু হবে সেটার উপর নির্ভর করে এ অথবা অ্যান বসে। এখন পরীক্ষায় ধরেন আইল্যান্ড পড়লো, তো আমি যেহেতু নিয়ম শিখাইছি, অনেকে যে দেখবেন বলবে আই এর জন্য তো বাংলায় স্বরধ্বনি দুইটা আসছে। দেখেন আইল্যান্ড, এখন উচ্চারণ হিসেবে যদি ব্যবহার করি, তাহলে আই এর জন্য কয়টা আসছে? দুইটা। তাহলে তো এখন নিয়ম অনুসারে এটাকে কি বসবে? এ বসবে। বুদ্ধিজীবীরা আছে না অনেক, এই যে এ বসানো শুরু করছে। কিন্তু ভাই আমি তো আগেই ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে এ এবং আই পিওর ভাওয়েল, ওরা যাই করুক না কেন, সব সময় অলওয়েজ তারা অ্যানই নিবে। এখানে কোনো রুল টুলের দরকারই নাই। এ এবং আই দেখা মাত্রই অ্যান বসাই দিতে হবে, কোনো কোশ্চেন নাই। কিন্তু বাকি তিনটার ক্ষেত্রে আপনাকে জাজ করতে হবে, বাকি তিনটা যেহেতু ভ্যারিয়েবল, এই জন্য ওদেরকে আলাদা করে পরীক্ষা করতে হবে। ঠিক আছে? তো যারা পিওর তাদের ক্ষেত্রে আলাদা করে নিয়ম নীতি যাচাই করার দরকার নেই, ওদের গায়ের সাথে সিল মারা আছে, যেটা প্রকৃত মুক্তিযোদ্ধা। ঠিক আছে? ওদের আলাদা করে সার্টিফিকেটের দরকার নেই, বিকজ দে আর দ্য কমান্ডার্স। দেন কোনো শব্দের যেখান থেকে উচ্চারণ শুরু হবে সেটার উপর সেটার উপর নির্ভর করে এ অথবা অ্যান বসে। এ এবং আই হচ্ছে দুইজন সুন্দরী মহিলা, তাই ভুলের ঊর্ধ্বে। ঠিক আছে? সুন্দরী মেয়েরা কোনো ভুল করতে পারে না, কারণ তাদের নিয়ে অনেক কম্পিটিশন। কোনো শব্দের যেখান থেকে উচ্চারণ শুরু হয় সেটার উপর নির্ভর করে এ অথবা অ্যান বসে। এটা অলরেডি দুবার বলেছি, তাই না? দেখেন এটা কিভাবে কাজে দিবে। সাপোজ পরীক্ষাতে প্রশ্ন আসছে দ্য কিং লেফট এয়ার, এটার উচ্চারণ হেয়ার না কিন্তু। এখন অনেকে বলবে আমরা কি করে বুঝবো যে এটার উচ্চারণ এয়ার, কি করে বুঝবো এটার উচ্চারণ হেয়ার? তো এটা আপনাকে জানতে হবে, যেহেতু আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, তাও আপনাকে উচ্চারণ তো জানতেই হবে, রাইট? কোনগুলো বেয়াড়া উচ্চারণ আছে সেগুলো তো আপনাকে একটু খোঁজ খবর রাখতে হবে। সো দেখেন এখানে উচ্চারণটা শুরু হচ্ছে কোথা থেকে? এটা উচ্চারণ হচ্ছে এয়া। হুম। সো এয়া, এই আয়ের জন্য আসতেছে কিন্তু, হ্যাঁ একটু খেয়াল করবেন। এয়ার, তো ই আছে, তো ই কিন্তু পরীক্ষা করতে হবে। তাহলে ই এর জন্য কয়টা আসছে? উচ্চারণ শুরু হচ্ছে কোথা থেকে? ই থেকে। এখন আমাদের জাজ করতে হবে যে এই ইটা, আবারও বলছি, অনেকেই বুঝবে না এটা, আমি বলেছি যেখান থেকে উচ্চারণ শুরু হবে সেইটাকে দেখতে হবে এটা ভাওয়েল নাকি কনসোন্যান্ট। তো এখানে ইটা কি ভাওয়েল নাকি কনসোন্যান্ট? এন। বুঝা গেছে? হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট। দেখেন আবারও উচ্চারণ কোথা থেকে শুরু হচ্ছে? ও থেকে। অনার্স, ও। দেখেন অনার্সের ও এর জন্য বাংলায় কয়টা ধ্বনি আসে, আবারও বাংলায় লিখে নেবেন একটু যদি ঝামেলা হয়। দেখেন আমরা জানি যে অনার্সে অ আসে, অর্থাৎ একটা স্বরধ্বনি আসে, তার মানে অ্যান। অর্থাৎ যেখান থেকে উচ্চারণ শুরু হবে ওটার উপর ডিপেন্ড করেই, আগেই বলে দিয়েছি একদম প্রথমেই, নাইটের এক্সাম্পল দিয়েছি, রাইট? অর্থাৎ এখানে এন দিয়ে আসলে মূলত উচ্চারণটা, এন দিয়েই আমরা আর্টিকেলটা ব্যবহার করছি, যে এন যেখান থেকে শুরু হচ্ছে ওটার উপর ডিপেন্ড করছে। এবার দেখেন কোথাও যদি অ্যাব্রিভিয়েশন থাকে, কি থাকে? নিয়ম একই আসলে।
অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রেও আমরা বাংলায় লিখব। সেক্ষেত্রে আমরা বাংলায় লিখে দেখব যে উচ্চারণের শুরু কিভাবে হচ্ছে। বাংলায় লিখে দেখব শুরুতে কোন ধ্বনি আসে। ঠিক আছে, দেখেন বাংলা ভাষা আমাদের আজকে প্রথম হেল্প করছে। এর আগে একবার ট্রান্সলেশন শিখতে একটু একটু হেল্প করছে, আজকে আমাদের একটু মোটামুটি হেল্প করতেছে সেকেন্ডারি গ্রামার শিখতে। সো হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ। ঠিক আছে, এটা পরীক্ষাতে পড়েছে। সো আমরা এটাকে বাংলায় লিখি MA। যারা বুঝতে পারে না তাদের কোনো জটিলতা নাই আজকে আর। MA, দেখেন তো শুরুতে কি আসে, MA কে লিখলে কি আসে? এ। কোন ধ্বনি, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? কয়টা স্বরধ্বনি এটা? একটা। তাহলে কি বসবে? এবার যদি বিএ হতো, ধরেন সে MA না, সে BA ইন ইংলিশ, তাহলে কি হতো? বি আমরা যদি লিখি, বাংলায় লিখে দেখি BA। এবার অনেকে বলবে শুরুতে তো ইকার আছে, আসলে ইকারটা কোথায় আছে? রস ই, রসই আছে। হ্যাঁ, এখানে কিন্তু ইকারটা পরে থাকে আসলে। ঠিক আছে, এবার উচ্চারণ হয় BA। ঠিক আছে, বইয়ে না আর কি, ইটা ওর পরে উচ্চারিত হয়। হ্যাঁ, রস্যিকারটা আসলে পরে উচ্চারিত হয়। ব প্লাস রস ই, রস ই দীর্ঘ ই। হ্যাঁ, সো BA, এখানে কিন্তু ব প্রথমে শুরু হয়েছে, যার কারণে আমরা ABA লিখি। ঠিক আছে, কোনো কার চিহ্ন থাকলে সেটা পরে উচ্চারিত হয়, সুতরাং এখানে বটাই আগে আছে। যদিও এখানে দৃশ্যত দেখা যাচ্ছে যে কার চিহ্নটাই আগে আছে, কিন্তু উচ্চারণের সময় পরে উচ্চারিত হচ্ছে। তার মানে আমরা এখানে কি পেয়েছি? কনসোনেন্ট সাউন্ড শুরুতে পেয়েছি। ঠিক আছে, এবার আমাদের সবচেয়ে জটিল যে প্রশ্নটা আসে সে হচ্ছে ইউরোপিয়ান। ইউরোপিয়ান, ধরেন ইউরোপিয়ান, একটু খেয়াল করবেন। আমরা বলেছি যে কোনো ধ্বনি, এখানে সবকিছু সবচেয়ে কঠিন যেটা, মানে দুইটা নিয়মেরই একসাথে প্রয়োগ করা হয়েছে। কোনো শব্দের যেখান থেকে উচ্চারণ শুরু হবে সেটার উপর নির্ভর করে এ অথবা অ্যান বসবে। দেখেন এটা হচ্ছে সবচেয়ে কঠিন আর্টিকেল, যেটা বারবার পরীক্ষাতে আসে, যেহেতু একটাই, এই জন্য আমাদের কোনো কঠিন না, এটা অনেকে মুখস্থ করেই রাখছে যে এটার ক্ষেত্রে কি বসবে। রাইট, আমাদের অনেকের মুখস্থই হয়ে আছে, যেহেতু এটা 6, 7, 8, 9-এ বারবার পড়তো এবং পরীক্ষাতেও পড়ে। সো দেখেন নিয়মটা আমরা একটু দেখি। আমরা কেউ লিখি ইউরোপ, আমরা এটাকে কিভাবে লিখি? ইংরেজিতে বাংলা লেখার সময় ইউরোপ, ইউরোপিয়ান। কিন্তু রবীন্দ্রনাথ লিখতেন কিভাবে? ইউরোপ, ইউরোপের চিঠি। দেখবেন অনেকেই এইভাবে লেখে, সলিম খানও এভাবে লেখে। ঠিক আছে, এরকম ভাবে নিচেরটাও লেখে অনেকেই। এরকম আপনি যারা পড়ালেখা করেন টুকটাক একটু বুদ্ধিজীবী টাইপের আছেন, তারা হয়তো এই লেখা দেখে থাকবেন। ইউরোপের চিঠি সার্চ দিলে আসবে, তারা ইউরোপের চিঠি লেখে না, অর্থাৎ তারা এই ইটাকে উচ্চারণ করে। ঠিক আছে, কিন্তু আমরা যখন ইউরোপিয়ান উচ্চারণ করছি আমরা কিন্তু সাইলেন্ট রাখছি। যেমন নাইটের ক্ষেত্রে আমরা কে সাইলেন্ট রেখেছিলাম, অনার্সের ক্ষেত্রে আমরা এইচ সাইলেন্ট রেখেছিলাম। হিসেব করে দেখেন এখানে আসলে নাই। কত জটিল তাই না? ধরুন এখানে নাই, আসলে কিন্তু নাই। ট্রুলি এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এর কোনো সাউন্ড এখানে নাই, অর্থাৎ সাউন্ডটা শুরু হচ্ছে কোথা থেকে? আমরা বলেছি যে আমরা আর্টিকেল আসলে কোথায় ব্যবহার করি, যেখান থেকে সাউন্ডটা শুরু হয়। এর উচ্চারণটা শুরু হচ্ছে ইউ থেকে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নের বিষয়টা হচ্ছে ইউটার উচ্চারণ কি রকম? ইউটা কি ভাওয়েল নাকি কনসোন্যান্ট? দেখেন তো এই ইউ এর জন্য বাংলায় স্বরধ্বনি কয়টা এসেছে?
অনেকেই বিষয়টা বোঝে না, ই কিন্তু এখানে সাইলেন্ট। ই যদি ব্যবহৃত হতো তাহলে এখানে এ ইউরোপ এভাবে লিখতে হতো, ইউরোপ আর কি সঠিকভাবে। এখানে কিন্তু ই সাইলেন্ট, মূলত ইউটা থেকে উচ্চারণ শুরু হয়েছে। এবং আমাদের দেখতে হবে এই ইউটা ভাওয়েল নাকি কনসোন্যান্ট। বোঝা গেছে? দেখেন কত পেঁচানো। যারা শর্টকাট মারতে যাবেন কট খাবেন। আমি দুইটা নিয়ম বলেছি, যেখান থেকে উচ্চারণ শুরু হবে ওইটা অনুসারে আর্টিকেলটা বসবে এ অথবা অ্যান। এবং যেখান থেকে উচ্চারণ শুরু হচ্ছে ওইটা ভাওয়েল নাকি কনসোন্যান্ট এটা দেখতে হবে। যে আমার উচ্চারণ ইউ থেকে শুরু হচ্ছে, এখন ইউটা ভাওয়েল নাকি কনসোন্যান্ট, অর্থাৎ এর রূপটা কিরকম, চরিত্রটা কিরকম। কেন দেখতেছি? কারণ আমরা জানি যে ই ও ইউ এর ক্ষেত্রে আমাদেরকে এটা জাজ করতে হচ্ছে। সো দেখেন ইংল্যান্ড, আমরা এখানে ইউরোপ, ইউ থেকে উচ্চারিত শুরু হচ্ছে, উচ্চারণ শুরু হচ্ছে। এবং এই ইউ এর উচ্চারণ এখানে দুইটা স্বরধ্বনিতে আসছে। সুতরাং এখানে কি বসবে? এ বসবে, অর্থাৎ ইউরোপিয়ান। এখানে কিন্তু উচ্চারণটা দেখেন ই কে তুলে দিলেও আমাদের উচ্চারণ ঠিক থাকছে, ইউরোপিয়ান। বোঝা গেল কেন এভাবে আমরা ব্যবহার করি? দেখেন সবকিছু সমাধান করে দিলাম। এটা দিয়ে আপনার জব সলিউশনের বইয়ে যতগুলো আছে সবগুলোই সমাধান করতে পারবেন, এখানে সবগুলোই দেয়া আছে আসলে, ঘুরে ফিরে আর কি, যে যতগুলো আসে আর কি। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এ অ্যান নিয়ে আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। কোথায় এ বসবে এবং কোথায় অ্যান বসবে, সমস্ত জটিল সমস্যার আমরা সহজ সমাধানের পথে এগিয়েছি। এই অংশটা বারবার দেখবেন, আশা করি এটা বুঝতে পারলে মনে হবে যে আহ কি মুক্তি পাইলাম। যাই হোক, লেটস টেক এ ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক আফটার 10 মিনিটস।
আমার রেকর্ডিং পজ করি নাই। ওকে। সো আমরা এ অ্যান এর ব্যবহার তো জেনে গেছি, এবং এর আগে আমি বলেছি যে আমরা কোথায় আসলে এ অথবা অ্যান ব্যবহার করি। মূলত আমরা যদি কাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, তাহলে কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান বসে। ঠিক আছে, তাহলে মূল সূত্রটা হচ্ছে কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয়, কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান বসে। এটাই একটাই নিয়ম, বাকি নিয়মগুলো এখানে এক্সট্রা দেওয়া হয়েছে। যত এ অ্যান এর নিয়ম আছে মূলত একটাই নিয়ম, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে তার আগে এ অথবা অ্যান বসে। ঠিক আছে, কোনো ব্যক্তি বা কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না এমন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে নাউন যদি প্রথমবার উল্লেখ করা হয়, তাহলে এ অথবা অ্যান বসে। যদি প্রথমবার উল্লেখ করা হয়, কথাটা কাজে লাগবে আমরা যখন দিয়ে এর ব্যবহার শিখব। ঠিক আছে, দেন আমাদের এখানে বিশেষ ব্যবহারগুলো আমরা রেড মার্ক করেছি। সো দেখেন, কোনো পূর্ণ সংখ্যার পর হাফ কথাটি থাকলে ওই হাফের পূর্বে এ অথবা অ্যান বসে। এই যে স্পেসিফিক রুলগুলো রয়েছে প্রত্যেকটা থেকেই সব চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসেছে। সো কোনো পূর্ণ সংখ্যার পরে যদি হাফ থাকে, তাহলে হাফের পূর্বে এ অথবা অ্যান বসে, লাইক 1.5। ঠিক আছে, তাহলে অন হচ্ছে পূর্ণ সংখ্যা, এরপরে কি আছে? কি আছে? হাফ আছে। অর্থাৎ পূর্ণ সংখ্যার পরে যদি হাফ কথাটা থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? ওই হাফের পূর্বে এ ব্যবহার করব। তাহলে 1.5 কিলোস অথবা এ কিলো অ্যান্ড এ হাফ, এই দুইভাবে লেখা যায়। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে এটা বারবার আসে। তাহলে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি হাফ থাকে, তাহলে ওই হাফের পূর্বে এ অথবা অ্যান বসে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটাই নিয়ম, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে এ অথবা অ্যান বসে। এইটা জানলে আপনার পৃথিবীর এ অ্যান এর আর কোনো রুল মুখস্থ করা লাগবে না, বিকজ দিস ইজ দ্য রুল, যেটাকে ভেঙে টেঙে আমরা 30-40টা বানাই, আসলে একই। এই জন্য আমি বাকিগুলো নিয়ে আলাপ করি না, এখানে জাস্ট আমি দিয়ে রেখেছি, জাস্ট আপনি পড়লেই বুঝতে পারবেন যে দিস ইজ কাউন্টেবল নাউন সিঙ্গুলার, সো এ অথবা অ্যান বসবে। দেন এ অ্যান এর আরো একটা বিশেষ ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে প্রাইস স্পিড রেশিও প্রকাশক এক্সপ্রেশনের ক্ষেত্রে প্রিপোজিশন অর্থে এ অথবা অ্যান বসে। অর্থাৎ এ অ্যান প্রিপোজিশন অর্থেও ব্যবহৃত হতে পারে, এটাকে আমরা ডিসগাইজ প্রিপোজিশন বলি। ঠিক আছে, প্রতি অর্থে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি। প্রতি বলতে পার, প্রিপোজিশনটা হচ্ছে পার, পার কিলোমিটার। আমরা যারা বাইক টাইক চালাই তারা হচ্ছে মাইলেজ খুঁজি, অর্থাৎ পার কিলোমিটারে কতটুকু তেল যায়, অথবা 1 লিটার তেলে কত দূর যায়, একে আমরা পার বলি। ঠিক আছে, সো 1 পাউন্ড পার মিটার, 60 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ পার আওয়ার। ঠিক আছে, তাহলে পার অর্থে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি, এবং এটাও বিশেষ ব্যবহার। এই অ্যানটা কিন্তু ডিসগাইজ প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন আকারে এ অ্যান ব্যবহৃত হয়েছে, প্রিপোজিশনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এবং আমরা প্রিপোজিশন যখন শিখবো তখন বুঝতে পারবো। যেমন অ্যাক্রস আমরা যখন ব্যবহার করি, অ্যাক্রস মানে হচ্ছে অন ক্রস, এখানে এ যেটা রয়েছে এ মানে হচ্ছে অন প্রিপোজিশন। দেখেন, হেয়ার এ অথবা অ্যান মানে হচ্ছে পার। আবার এখানে যদি আমরা দেখি, হি আর্নস 50,000 রুপিজ আ ইয়ার। ইয়ার মানে কি? এখানে এখানে এ ব্যবহার করা হয়েছে পার ইয়ার, মানে প্রতি বছর, প্রতি অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে আমি বাংলা লিখে দিয়েছি। হুম, অর্থাৎ আমরা এ অনের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো? এখানে পার ব্যবহার করতে পারবো। কিন্তু ঘটনাটা হচ্ছে, প্রশ্নটা তো পড়বে আর্টিকেলে, তখন তো আর আপনি পার ব্যবহার করতে পারবেন না, রাইট? আবার প্রশ্নটা যদি পড়ে প্রেপোজিশনে, তখন আনসার কি হবে? পার। কোশ্চেন যদি প্রিপোজিশনের ভেতরে আসে, তখন আমরা পার্ট দিয়ে আনসার করতে পারবো। যদি আর্টিকেলের ভেতরে আসে, তখন এ অ্যান বসাতে হবে।
তাহলে এ অ্যান এর আরো একটা অর্থ আছে, এটা পার অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রিপোজিশন আকারে ব্যবহৃত হয়, এটা অন অর্থে ব্যবহৃত হতে পারে। উই শুড ব্রাশ আওয়ার টিথ 2 টাইমস আ ডে। এ ডে মানে পার ডে, প্রতিদিন। এখানে যে এটা ব্যবহার করা হয়েছে সেটাও পার অর্থে। তাহলে দাম, গতি, সমীকরণ ইত্যাদি প্রকাশক এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা পার অর্থে এ অথবা অ্যান ব্যবহার করতে পারি। এটা হচ্ছে এ অ্যান এর একটা বিশেষ ব্যবহার। সাধারণত সাধারণত প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না, কোনো আর্টিকেল ব্যবহার করি না, এ শামিম হয় না, সাধারণত আমরা ব্যবহার করি না। প্রপার নাউন মানে কি? কোনো বিশেষ বস্তু বা ব্যক্তির নাম, অর্থাৎ কোনো বস্তু বা ব্যক্তির স্পেশাল নাম যেটা দিয়ে তাকে রিকগনাইজ করা যায়, যে নামটা একটাই। ঠিক আছে? কোনো একজন অচেনা মানুষ বোঝাতে তার পদবি বা নামের আগে মিস্টার, মিসেস প্লাস সারনেম, অর্থাৎ তার পদবি থাকতে পারে, তার আগে মিস্টার মিসেস থাকতে পারে, তার আগে অথবা নামের আগে। দুইটা বুঝতে হবে, একটা হচ্ছে তার পদবীর আগে, যেহেতু আমাদের দেশে পদবি ব্যবহার করা হয় না, সাধারণত আমাদের দেশে ব্যবহার করা হয় না, আমাদের দেশে ডিরেক্ট নাম ব্যবহার করা হয়, কিন্তু বিদেশে কিন্তু পদবি ব্যবহার করা হয়। আই মিন ইউএস অ্যান্ড ইউকে, ইংরেজ ওয়ার্ল্ডে সবার পদবি ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন তানভীর ডেভিডসন, সো তানভীর ডেভিডসন যদি হয় তাহলে মিস্টার ডেভিডসন, কিন্তু ওর মূল নাম কিন্তু তানভীর আমাদের দেশ অনুযায়ী। রাইট? সো সার নামটা কি ব্যবহার করা হয়, অর্থাৎ বংশীয় যে নাম সেই নামটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা ওই নামের আগে এ অথবা অ্যান ব্যবহার করতে পারি কোনো একজন অর্থে। তো আমাদের কথা হচ্ছে কোনো এক মফিজ এসেছিল, কোনো এক মফিজ, তাহলে তখন মফিজের আগে আমরা এ ব্যবহার করব, এ মফিজ কেইম, অর্থাৎ এই মফিজকে আমরা চিনি না। তাহলে এমন কোনো ব্যক্তি যদি আসে যাকে আপনি চেনেন না, একজন অচেনা প্রপার নাউনের আগে আমরা এ অথবা অ্যান ব্যবহার করতে পারি, এবং এই এ অথবা অ্যান ব্যবহার করলেই ওই ব্যক্তি কোনো এক অপরিচিত এই অর্থ প্রকাশ পায়। তাহলে কোনো এক নুসরাত এসেছিল, ইংরেজি কি হবে? আর নুসরাত খেইম, এগুলো কিন্তু স্পেশাল ইউজ। এই যে রংপুরের লোকজন মাইর দিবে, ঠিক আছে? মফিজ নামটা তো খারাপ না, সুন্দর একটা নাম। মফিজ নামটা নষ্ট করছে একটা টুথ, একটা ইয়ার অ্যাড ছিল, কি যেন, টুথপেস্ট না, ওইটা হচ্ছে টুথ পাউডার। নো, এই মফিজ প্রপার নাউন, ম্যাজিক টুথ পাউডার, রাইট? মফিজের আগে অ্যাড দিত এক সময়। ভাড়া কত মফিজ ভাই নাকি? ভাড়া হইলো 30। রাইট। এবার দেখেন, প্রথমে আমরা শিখেছি যে কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান বসে। রাইট? কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয় কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান বসে। আমাদের দ্বিতীয় থিসিসটা হচ্ছে যে কাউন্টেবল নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, কি বলেছি? কাউন্টেবল নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে এ অথবা অ্যানটা অ্যাডজেক্টিভের আগে বসে। ধরেন আপনার পরীক্ষাতে পড়লো আই হ্যাভ এ নাইস ব্ল্যাক ব্যাগ। বলেন তো এটা আসলে কোথায় বসেছে, মানে এটা আসলে কার জন্য বসেছে বলেন তো? এই ব্যাগের জন্য বসেছে। এই ব্ল্যাকের জন্য বসে নাই, নাইসের জন্য বসে নাই। বরং এই ব্যাগ যেহেতু কাউন্টেবল নাউন সিঙ্গুলার, এই জন্য এই ব্যাগের জন্য কিন্তু এটা বসেছে। একটু ভালো করে বুঝতে হবে। কিন্তু নিয়মটা হচ্ছে, যদি কোনো কাউন্টেবল নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেলটা ওই অ্যাডজেক্টিভগুলোর আগে বসে। অর্থাৎ মূলত বসেছে আই হ্যাভ নাইস ব্ল্যাক আ ব্যাগ, এটাই হচ্ছে গ্রামার। কিন্তু মনে রাখতে হবে যে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ সবার আগে বসে। অর্থাৎ কোনো বাক্যে যদি একের অধিক অ্যাডজেক্টিভ থাকে, আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে এটা ডিটেলে আলোচনা করব, বাট মনে রাখতে হবে যে একই বাক্যে যদি অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকে সবার আগে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভটা বসে।
ঠিক আছে, তাহলে এই বাক্যে আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি তিনটা। নাইস, ব্ল্যাক, আ ব্যাগ। মূলত কিন্তু এটা বসেছে ব্যাগের আগে, কিন্তু যেহেতু আমরা তিনটা অ্যাডজেক্টিভ পেয়েছি, সবার আগে কোনটা বসবে? যেটা সংখ্যাবাচক, এ। এই জন্য এটাকে আমরা সামনে নিয়ে চলে গেছি। তার মানে আমাদের মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আর্টিকেলটি আর নাউনের আগে বসে না, বরং অ্যাডজেক্টিভের আগে বসে। ঠিক আছে, এবং এটা নিয়েও আসলে ইন্টারমিডিয়েটে যতগুলো আর্টিকেল আছে তার 30% এটাই থাকে। তাহলে যদি কোনো কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় এবং তার আগে এ অথবা অ্যান বসাতে হয়, কিন্তু দেখা গেল যে ওই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ আছে, তখন এই অ্যানটা ওই অ্যাডজেক্টিভের আগে নিয়ে চলে যেতে হয়। যেমন হি ইজ আ গুড বয়। আসলে এটা কোথায় আছে বলেন তো? এটা কিন্তু এই বয়ের আগে আছে, নট গুডের আগে, মানে বসেছে বয়ের জন্য। ঠিক আছে, কিন্তু যেহেতু এর আগে একটা গুড অ্যাডজেক্টিভ আছে, যেহেতু এর আগে একটা অ্যাডজেক্টিভ আছে, এর আগে যেহেতু আমরা একটা অ্যাডজেক্টিভ পেয়েছি গুড, এই জন্য এটাকে আমরা কোথায় কোথায় নিয়ে চলে গেছি? অ্যাডজেক্টিভের আগে। তাহলে কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে তার আগে কোনো অ্যাডজেক্টিভ থাকলে এ অথবা অ্যান অ্যাডজেক্টিভের আগে বসে। তাহলে বয় হচ্ছে একটা কাউন্টেবল নাউন সিঙ্গুলার, রাইট? গোনা যায়, এবং এটা হচ্ছে গোনা হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এর আগে এ অথবা অ্যান বসবে, রাইট? কিন্তু এর আগে কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে, গুড অ্যাডজেক্টিভ না? তাহলে আর্টিকেলটা আর বয়ের আগে বসবে না, বরং গুডের আগে বসবে। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আর্টিকেলটি ওই অ্যাডজেক্টিভের আগে বসবে। কিন্তু এর মানে এই না কিন্তু ওই অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেলটি বসে নাই, বরং বসেছে নাউনটার জন্য। কিন্তু কি গাধার বাচ্চা নাকি রাসেল খান? এত সময় আমি কি বুঝলাম অ্যান কোথায় বসবে মানে কি? এর আগে এত সময় কি পড়লাম আমি? সো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আর্টিকেলটি অ্যাডজেক্টিভের আগে বসবে। এটাই হচ্ছে ক্লিয়ার কথা। তো আমরা কি পেয়েছি? আই হ্যাভ নাইস ব্ল্যাক ব্যাগ। এখানে নাউন কোনটা? ব্যাগ, রাইট? এটা হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাহলে আর্টিকেল কোথায় বসবে? এই ব্যাগের আগে বসবে। নিয়ম অনুসারে ব্যাগের আগে বসার কথা, রাইট? এখানেই আমাদের এটা বসার কথা। কিন্তু বলেছি যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আর্টিকেলটি ব্যাগের আসেন আগে না বসে, বরং ওই অ্যাডজেক্টিভগুলোর আগে বসবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ব্ল্যাক, নাইস, এটার আগে বসবে। এখন এখানে আমরা যে এটা বসাবো, এখানে এ হবে নাকি অ্যান হবে, এটা কিসের উপর নির্ভর করবে? এখানে এ অ্যান বসবে, এটা আমরা ক্লিয়ার। ধরুন ব্যাগের আগে হচ্ছে এ বসবে, কিন্তু এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছি যে শব্দটার কারণে, যে শব্দটা শুরু হয়েছে ভাওয়েল সাউন্ড দিয়ে, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে। ঠিক আছে, সেই শব্দটা কি হয়ে যাবে? সেই আর্টিকেলটা অ্যান হয়ে যাবে, কারণ আমরা জানি এ অ্যান বসে মূলত কোথা দিয়ে সাউন্ড শুরু হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু আর্টিকেলটা বসতেছে কিসের জন্য? ব্যাগের জন্য। দিস ইজ দ্য কোশ্চেন, যে আমরা এ অ্যান ব্যবহার করবো, এটা ডিপেন্ড করবে কোথা দিয়ে সাউন্ড শুরু হচ্ছে। কিন্তু এ অ্যান বসবে কিনা, আদৌ এ অ্যান বসবে কিনা, এটা তো কোশ্চেন। এ অ্যান বসবে শুধুমাত্র কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আর্টিকেলটি ওই অ্যাডজেক্টিভের আগে বসবে। ঠিক আছে, তখন আর নাউনের আগে বসবে না। এবং এটা মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনো আর্টিকেল বসে না, সাধারণত অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। যেমন হি ইজ গুড এ বয়, এরকম হয় না। কখনো দেখছেন? হি ইজ গুড এ বয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনো আর্টিকেল বসে না। এবং এটা নিয়েও ইন্টারমিডিয়েটে একটা করে কোশ্চেন পড়ে, যদি আর্টিকেল 10টা থাকে তাহলে একটা এটা থাকে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ওকে, কিন্তু এই নিয়মের কিন্তু ব্যত্যয় আছে।
যেমন এই যে হাউ ফাইন আ ডে, দেখেন তো কোথায় বসেছে? হা হা, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে। অর্থাৎ সাধারণ নিয়ম হচ্ছে যে, ধরেন এই যে আপনি কখনোই দেখবেন না হি ইজ গুড আ বয়, রাইট? কখনোই দেখছেন এটা? হি ইজ গুড আ বয় হয় না, হি ইজ এ গুড বয় হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে সাধারণত কখনোই আর্টিকেল বসে না। কিন্তু যদি, কি বলেছি? কিন্তু যদি অ্যাডজেক্টিভটা মেনি, কোয়াইট, সাচ, রাদার, বাট, মেয়ারলি অথবা নট হয়। কি বলেছি? মেনি, কোয়াইট, সাচ, রাদার, বাট, মেয়ারলি এবং নট। আবারও বুঝতে হবে, প্রথমে বলেছি যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনো আর্টিকেল বসবে না। হি ইজ গুড আ বয় হয় না, বরং এটা হচ্ছে একটা রং সেন্টেন্স। ঠিক আছে? এটা কি সেন্টেন্স? ইটস এ রং সেন্টেন্স, টোটালি রং। কিন্তু যদি অ্যাডজেক্টিভটা মেনি হয়, কোয়াইট হয়, আবারও বলছি, সেই অ্যাডজেক্টিভের পরে যে নাউনটা হবে সেই নাউনটা কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। অনেকে আবার মেনি বলে দিয়েছি মানে মেনি দেখার পরে আর্টিকেল বসায় দিবে, কিন্তু নাউনটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন হইতে হবে, নাহলে এই অ্যান তো বসবেই না। নিয়ম একটাই, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এ অথবা অ্যান বসবে। এখন সেটা কিভাবে বসবে, কোথায় বসবে, এটা আবার ডিফারেন্ট কোশ্চেন। একেবারে নাউনের আগে বসবে নাকি আরেকটু সামনে বসবে নাকি একটু পেঁচায় বসবে, এই হচ্ছে ব্যাপার। দূরত্বটা কোথায় হবে, আমরা এটা নিয়ে এত সময় আলোচনা করছি। কিন্তু কোশ্চেনের আনসার কিন্তু একটাই, যে কাউন্টেবল নাউন সিঙ্গুলার হতে হবে। কোনোভাবেই যদি প্লুরাল কাউন্টেবল নাউন হয় তাহলে কিন্তু এ অ্যান বসার কোশ্চেনই ওঠে না। সো দেখেন মেনি, কোয়াইট, সাচ, রাদার, বাট, মিয়ারলি, নট ইত্যাদি থাকলে আর্টিকেলটা অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে বসে। বরং নিয়মটা আমরা এত সময় যেটা বললাম এটার উল্টা। কোথায় বসবে? অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে এ অথবা অ্যান বসবে যদি অ্যাডজেক্টিভটা এইগুলোর মধ্যে হয়। যেমন হি ইজ নট আ গুড বয়, দেখেন নটের পরে ব্যবহৃত হয়েছে, এটা তো আমরা বুঝতেই পারছি যে অ্যাডজেক্টিভের আগে ব্যবহৃত হয়েছে। বাট এই যে আমরা যদি দেখি মেনি ড্যাশ অ্যাডমায়ারার, খেয়াল করেন এই যে অ্যাডমায়ারার, এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? মেনির পরে সাধারণত আমরা কি দেখি? মেনির পরে আমরা সাধারণত কি দেখি? প্লুরাল দেখি, রাইট? মেনি মেন, মেনি পিপল। সো মেনির পরে আমরা সবসময় প্লুরাল নাউন দেখি। কিন্তু এখানে আমরা কি দেখলাম? মিনির মেনির পরে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে। আমরা বলেছি যে এইগুলোর পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে তাহলে এদের মাঝখানে এ অথবা অ্যান বসে। তো দেখেন মেনি অ্যান অ্যাডমায়ারার, মেনি আছে এবং এরপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে তার আগে এ অথবা অ্যান বসে। শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়ে। তাহলে কি বসবে? এ বসবে নাকি অ্যান বসবে? অ্যান। আমরা বলেছি এ দিয়ে শুরু হলে সবসময় অ্যান বসবে। তাহলে সাধারণত অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে এ অথবা অ্যান বসে না। কিন্তু যদি অ্যাডজেক্টিভটা মেনি হয়, যদি অ্যাডজেক্টিভটা কি হয়? মেনি হয়, তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে যেয়ে বসবে। এটা সবচেয়ে জটিল আর্টিকেলের একটা আর কি। মানে এটা আমরা যেটা শিখছি এটা মনে করেন অ্যাডভান্সড প্রো ম্যাক্স আর কি যেটা বলি। সো প্রো ম্যাক্স সিচুয়েশন। সো দেখেন মেনি ড্যাশ অফ, এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে পড়েছে এবং বইয়েও আছে, ইন্টারমিডিয়েটের বইয়ে বিউটি নামের একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওই চ্যাপ্টারে দেখবেন, এখন আছে কিনা আমি জানি না যেহেতু আমি ইন্টার বহু বছর পড়াই না, অ্যান্ড অ্যাডমিশনও পড়াই না। সো জানিও না। সো মেনি ড্যাশ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। দেখেন মেনির পরে যে নাউনটা আছে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? মেনি ফ্লাওয়ার্স লিখলে ঝামেলা মিটে যাইতো, কিন্তু আছে ফ্লাওয়ার। তাহলে মেনি এবং ফ্লাওয়ারের মাঝখানে একটা আর্টিকেল বসবে এ অথবা অ্যান। ঠিক আছে? মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, দৃষ্টির অগোচরে কত ফুল ঝরে যায়।
কি কঠিন কথা। তারপর হচ্ছে দ্বিতীয় জটিল নিয়ম। আবার যদি অ্যাডজেক্টিভের আগে আমরা দেখেছি যে প্রথমে আমরা যেটা পেলাম যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। কি পেয়েছি? অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি অ্যাডজেক্টিভটা মেনি, কোয়াইট, র্যাদার ইত্যাদি হয় তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেলটা বসবে। আরও একটা জায়গায় অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসে। কোন জায়গা? যদি অ্যাডজেক্টিভের আগে টু, সো, অ্যাজ, হাউ থাকে। যদি অ্যাডজেক্টিভটার আগে, ধরুন এখানে একটা মেনি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে যদি এরকম কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে যে অ্যাডজেক্টিভের আগে আপনি টু ব্যবহার করেছেন, সো ব্যবহার করেছেন, অ্যাজ ব্যবহার করেছেন অথবা হাউ ব্যবহার করেছেন, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেলটি বসবে আবারও। অর্থাৎ দুইটা নিয়মই একই, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব থাকবে। কোন অ্যাডভার্ব? টু, সো, অ্যাজ, হাউ। লুক এট দিস, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এরকম হওয়ার কথা ছিল না? শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, রাইট? এরকমই হওয়ার কথা। কিন্তু খেয়াল করেন, আমরা যখনই ইন্টেলিজেন্টের আগে অ্যাজ ব্যবহার করেছি তখন আর্টিকেলটা ইন্টেলিজেন্টের আগে থেকে সরে এই মাঝখানে চলে গেছে। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাজ থাকে তাহলে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের পরে চলে যাবে। সাধারণত আমরা অ্যাডজেক্টিভের আগেই ব্যবহার করি, যেমন শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। বাট যখনই আমরা শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট এ স্টুডেন্ট অ্যাজ হার ব্রাদার ইজ, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট আ স্টুডেন্ট অ্যাজ হার ব্রাদার ইজ, একটু উইয়ার্ড গ্রামার বাট ট্রু। তাহলে কি হচ্ছে, অ্যাডজেক্টিভের আগে যদি টু, সো, অ্যাজ, হাউ থাকে, আবারও বলছি এটা কিন্তু অ্যাডভান্স প্রো ম্যাক্স, মানে টাফেস্ট রুল অফ এ অন এ অর অ্যান। সো টাফেস্ট যেহেতু একটু ভালো করে শিখতে হবে। অ্যাডজেক্টিভের আগে যদি টু, সো, অ্যাজ, হাউ থাকে তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেলটি বসবে। কিন্তু সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়ম হচ্ছে সাধারণ অর্থে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আমরা কখনোই আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু দুইটা ক্ষেত্রে করি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভটা যদি মেনি, সাচ, রাদার ইত্যাদি হয়, অথবা যদি অ্যাডজেক্টিভের আগে টু, সো, অ্যাজ, হাউ থাকে, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে গিয়ে এই আর্টিকেলটা বসবে। যেমন আমরা এখানে একটু দেখি, হাউ, শুরুতে কি আছে? হাউ। দেখেন আমরা একটু খেয়াল করি, ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হয় নাই। হোয়াট আ হোয়াট ডে, তো হোয়াট আছে কি? অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে, আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগে বসাই দিলাম, কোনো চাপ নাই। হোয়াট আ প্রিটি গার্ল, নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তার আগে বসাই দিলাম। হোয়াট আ নটি চাইল্ড, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কনজাংটিভ অ্যাডভার্ব বলে এটাকে, কনজাংশনের কাজ হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, অ্যাডভার্ব কিন্তু কনজাংশনের কাজও করতে পারে, আমরা এটাকে কানেক্টর বলি এখন। সো এটাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। একই সাথে সে কনজাংশনের কাজ করে, একই সাথে অ্যাডভার্বের কাজ করে। লাইক আমাদের প্রোনাউনের ক্ষেত্রেও সেম জিনিসটা আছে, রিলেটিভ প্রোনাউন, রাইট? রিলেটিভ প্রোনাউন কিসের কাজ করে? একই সাথে প্রোনাউনের কাজ করে, একই সাথে কনজাংশনের কাজ করে। সো দিস ইজ ইট। সো হোয়াট আ নটি চাইল্ড, এক্ষেত্রে কিন্তু আমরা চাইল্ড পেয়েছি, তার আগে অ্যাডজেক্টিভ পেয়েছি, তার আগে আমরা আর্টিকেলটা বসিয়েছি। কিন্তু হাউ ফাইন এ ডে, তাহলে নিয়ম অনুসারে কি হওয়া উচিত ছিল? হাউ এ ফাইন ডে, রাইট? দেখেন এর আগে কি হয়েছে? হোয়াট এ নটি চাইল্ড, হোয়াট এ প্রেটি গার্ল, হোয়াট এ হোয়াট ডে। এখানে দেখেন হোয়াট আ ফুল হি ইজ, এখানে আমরা ফুল সরাসরি নাউন ব্যবহার করেছি, তো তার আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পেরেছি। কিন্তু হাউ ফাইন এ ডে, এখানে কি হলো? এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভের আগে আমরা ফাইনের আগে কি ব্যবহার করেছি? হাউ। তাহলে আমরা বলেছি যে আমরা যদি অ্যাডজেক্টিভের আগে টু, সো, অ্যাজ, হাউ থাকে তাহলে আর্টিকেলটা কোথায় বসবে? অ্যাডজেক্টিভের পরে। অর্থাৎ তখন আর অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তাহলে হি ইজ এ গুড বয়, এটা ঠিক আছে, বাট হাউ গুড
আ বয় হি ইজ। দেখেন, হাউ গুড আ বয় হি ইজ, তার মানে আমরা অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে ব্যবহার করছি, বোঝা গেছে? হাউ ফাইন আ ডে, তাহলে আমরা হাউ, ফাইনের আগে আমরা হাউ পেয়েছি, সুতরাং অ্যাডজেক্টিভটা, সরি আর্টিকেলটা তখন এই যে ফাইন এবং ডে এর মাঝখানে চলে যাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে চলে যাবে। কিন্তু হাউতে ছিল হাউ আ ফাইন ডে, কিন্তু যেহেতু হাউ ব্যবহার করেছি, ফাইন, ফাইনের পরে চলে যাবে, বোঝা গেছে? অ্যাডজেক্টিভটার পরে চলে যাবে। আহা, আহামরি জটিল কিছু না, আপনাদের কাছে হয়তো প্রথমে শুনছেন জীবনে, এমনও হতে পারে সেক্ষেত্রে টাফ লাগতে পারে, বাট এটা দুই তিনবার বুঝলে, আপনি পড়ে বুঝলে বুঝতে পারবেন যে জটিলতাটা কোথায়। সাধারণ নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কখনোই আর্টিকেল বসবে না, কিন্তু দুই জায়গায় এই নিয়ম প্রযোজ্য নয়, অর্থাৎ দুইটা এক্সেপশন আছে। সেই দুইটা এক্সেপশন থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, যার কারণে আমাকে এখানে দিতেই হচ্ছে। সো দেন আমরা যদি কোনো ভার্বকে নাউন অর্থে ব্যবহার করতে চাই, তাহলে ভার্বের আগে এ অথবা অ্যান ব্যবহার করতে পারি। কোনো ভার্বকে কি অর্থে ব্যবহার করতে চাই? নাউন অর্থে। লুক অ্যাট দিস, একটা দেয়া আছে লেটস হ্যাভ ড্রিঙ্ক। লেটস হ্যাভ ড্রিঙ্ক, এখন ড্রিঙ্ক কোন পার্ট অফ স্পিচ? ড্রিঙ্ক সাধারণত ভার্ব, রাইট? ড্রিঙ্ক মানে পান করা, কিন্তু এখানে হ্যাবের পরে ব্যবহার করেছে। হ্যাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে ড্রিঙ্ককে ব্যবহার করা হচ্ছে। তো এই জন্য এর আগে এ অথবা অ্যান বসবে, অর্থাৎ কোনো ভার্বকে যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করি, ওই ভার্বের আগে সরাসরি আর্টিকেল দিয়ে যদি আমরা কোনো ভার্বকে নাউনে রূপান্তর করতে চাই, আমরা জানি ভার্বকে নানাভাবে নাউনে রূপান্তর করা যায়, আইএনজি যুক্ত করে, টু ব্যবহার করে, কিন্তু এখানে আমাদের প্রশ্নটা পড়েছে ভার্বের ক্ষেত্রে, আর্টিকেলের ক্ষেত্রে। ধরেন আর্টিকেলের ক্ষেত্রে একটা গ্যাপের পরে একটা ভার্ব দেয়া আছে, আর্টিকেলের ক্ষেত্রে গ্যাপের পরে সরাসরি একটা ভার্ব আছে, তাহলে ওখানে কি বসবে জানেন? এ অথবা অ্যান বসবে। কারণ হচ্ছে কোনো ভার্বের আগে আমরা যদি এ অথবা অ্যান ব্যবহার করি, তাহলে ওই ভার্বটা নাউনে রূপান্তরিত হয়, অর্থাৎ আর্টিকেলের ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, আর যদি ভার্বের ক্ষেত্রে পড়ে তাহলে তো আমরা আইএনজি যুক্ত করে করবো, রাইট? এখানে তো আর আমরা আইএনজি যুক্ত করতে পারবো না, কারণ প্রশ্নটা পড়েছে আর্টিকেলে। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, কোশ্চেনটা কোথায় আসতেছে, আর্টিকেলের মধ্যে আসতেছে, তার মানে আনসার করতে হবে আর্টিকেল দিয়ে, রাইট? তাহলে আমরা ভার্বকে যদি নাউন আকারে ব্যবহার করতে চাই, তাহলে আর্টিকেল ব্যবহার করে করতে পারি, সেটা হচ্ছে ভার্বের আকারে এ অথবা অ্যান ব্যবহার করা। লেটস হ্যাভ এ ড্রিঙ্ক, লেটস লেটস হ্যাভ এ ওয়াক, লেটস হ্যাভ এ টক। দেখেন বিসিএস এর কোশ্চেন, আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। টু গো ফর আ ওয়াক, দেখেন ফর আ ওয়াক, অর্থাৎ আমরা ভার্বের বেস ফর্মের আগে এ অথবা অ্যান ব্যবহার করতে পারি। ব্যবহার করলে কি হবে? ভার্বটা নাউনে রূপান্তরিত হবে, দ্যাটস ইট। এবং কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে আমরা, এখানে কিছু নির্ধারিত ফ্রেজ আছে যেগুলোর আগে এ অথবা অ্যান বসে, এ অথবা অ্যান বসে, এবং এইগুলা আমাদের মুখস্থ করতে হবে, একটু জেনে রাখতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষাতে 3-4বার প্রশ্ন আসছে। মানে এগুলো ম্যান্ডেটরি, এ অথবা অ্যান বসে, এটা ফ্রেজ অর্থে বসে, অর্থাৎ ইডিয়ম আকারে বসে। আমাদের এটা মনেই রাখতে হবে, এটার কোনো অল্টারনেটিভ বই নাই। ঠিক আছে, এটা সব বইয়ে দেয়া আছে, সো আপনাকে এটা মনে রাখতে হবে, এই 4-5-6টা যে এগুলোতে আমরা এ অথবা অ্যান অটোমেটিক ব্যবহার করি। এবং তারপরে সর্বশেষ যে নিয়মটা আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কনক্রিট অর্থে ব্যবহৃত হয়, তখন তার আগে এ অথবা অ্যান বসে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বিমূর্ত ধারণা যখন মূর্ত ধারণা অর্থে ব্যবহৃত হয়। কিরকম? শি ইজ এ বিউটি, এখানে বিউটি মানে হচ্ছে বিউটিফুল লেডি, অর্থাৎ এখানে বিউটি বলতে শুধু সৌন্দর্য বোঝানো হয় নাই, একটা সুন্দরী নারী বোঝানো হয়েছে, অর্থাৎ নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিন্তু ওর মিনিংটা হচ্ছে কনক্রিট। আচ্ছা, গো ফর এ ওয়াক মানে হেঁটে আসা, ঠিক আছে? টোটালটা মিলেই আসলে একটা ফ্রেজ, এটাকে কোলোকেশন বলে আর কি, অর্থাৎ একসাথে ব্যবহার করলে একটা সুন্দর অর্থ দেয়। গো ফর এ ওয়াক মানে হেঁটে আসা। তাহলে শি ইজ এ বিউটি, এখানে বিউটি মানে কি? বিউটিফুল লেডি। তো বিউটিফুল লেডি কংক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট? মানে চোখে দেখা যায় না বিউটিফুল লেডিকে? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা দিয়ে দেখা যায় না।
মানে অনুভব করা যায় না। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটাকে জাজ করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কনক্রিট অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ শি ইজ এ বিউটি মানে কি, শি ইজ এ বিউটিফুল লেডি, এখানে শুধু বিউটি মানে বিউটিফুল লেডি, এই দুইটা এক্সাম্পলই আছে। এটা এমন না যে আপনাকে নতুন করে বানায় দিবে, বরং এইগুলাই পরীক্ষাতে আসে, এবং এগুলা সেই ব্রিটিশ আমল থেকে আসতে আছে পরীক্ষাতে। ব্রিটিশ আমল থেকে এটা পড়তেই আছে পরীক্ষাতে। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কনক্রিট অর্থে ব্যবহৃত হয় তখন তার আগে অথবা অ্যান বসে। সো আমরা নেক্সট দিনে যেটা করব, নেক্সট দিনে আমরা দি এর ব্যবহারটা শিখব। আপাতত আজকেই আমাদের আহ এ অথবা অ্যান মোটামুটি শেষ। এখানে আরেকটা রুল আছে, যেটা এখানে আমি দিয়েছি কিনা জানি না, আমি কালকে দেখে আগামী দিনের ক্লাসে আমরা এটা আলোচনা করব। আগামী ক্লাস হবে শনিবারে নাকি? ইয়াস। ওকে। ইয়েস, আমি তো বলেছিলাম আগামী দিনের ক্লাসটা মেবি হচ্ছে না, বিকজ যার কারণে আজকে আমরা মেকআপ ক্লাস নিয়ে নিলাম। রাইট। বিকজ আমার ডিপার্টমেন্ট থেকে সেন্ট মার্টিন ট্যুরে যাচ্ছে, সো সেন্ট মার্টিন গিয়ে আমরা ইন্টারনেট পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওখানে বসে ক্লাস নেওয়া কেমন, পরিবেশটা মানায় না আসলে। যার কারণে আমরা রবিবারে ক্লাস নিয়ে নিলাম। আশা করি যে আমরা শনিবার ক্লাস অ্যাটেন্ড করতে পারবো। ওকে, গুড নাইট। আপনার কোনো কোশ্চেন আছে কিনা? আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, মানে যে পর্যন্ত পড়িয়েছি, আর যে পর্যন্ত পড়াই না সেটা নিয়ে কোশ্চেন তো করার প্রশ্নই ওঠে না। আহ, যেগুলো পড়িয়েছি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন।